আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, সকল প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আজকের পর্বে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারটা নিয়ে বেসিক এ টু জেড বেসিক বইয়ে এবং সূত্রগুলো যেগুলো আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। দশম শ্রেণীতে বর্তমানে নবম এবং দশম শ্রেণীতে যারা আছো, যারা উদ্যোগটা মোটামুটি পড়ছো বা পড়ো নাই, তাদের জন্য তারা ক্লাসটা দেখবে। যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু ক্লাসটা না, তারা কিন্তু অলরেডি এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে ফেলছো। এই চ্যাপ্টারটা তোমাদের কাছে পরিচিতি দিব, অর্থাৎ বইয়ের সাথে সামঞ্জস্যতা রেখে সূত্রগুলো কিভাবে আসলো, প্রত্যেকটা একক কি, মাত্রা কি, সবকিছু আমরা আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারের মূল থিমটা কি, বইয়ের মধ্যে যা কিছু তা কিছুকে আমরা গুছিয়ে একটু বোঝা। ওকে, চলো তাহলে কি কি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা দেখা যাক। আজকে আমরা প্রথমেই শিখবো কাজের সংজ্ঞা ও শর্ত। কাজের সংজ্ঞা ও শর্ত, কাজ জিনিসটা কি সেটা সংজ্ঞা শিখবো আমরা। কাজের সূত্র ও একক, ও এটার সাথে প্লাস থাকবে কাজের মাত্রা, আমরা মাত্রা সহ শিখবো। কাজের প্রকারভেদ, কত ধরনের কাজ আছে, ক্ষমতার সংজ্ঞা ও সূত্র এবং ক্ষমতার একক মাত্রা সেটা শিখবো আমরা। ক্ষমতার একক ও প্রয়োগ, ক্ষমতার একক শিখবো, প্রয়োগ শিখবো, কোথায় প্রয়োগ করব ক্ষমতা এবং একক কি, প্লাস আমরা মাত্রা শিখবো। শক্তির সংজ্ঞা ও প্রকারভেদ, শক্তি জিনিসটা কি সেটা প্রকারভেদ শিখবো, একক শিখবো, মাত্রা শিখবো আমরা। গতিশক্তি, শক্তি আবার বিভাজন করছি, তার মধ্যে গতিশক্তি, বিয়োগ শক্তি, শক্তির বিভিন্ন রূপ এবং শক্তির সংরক্ষণশীলতা। যান্ত্রিক শক্তি, সংরক্ষণশীলতা, কার্যদক্ষতা অথবা এটাকে আমরা বলি কর্মদক্ষতা। সূত্রসমূহের মধ্যে তুলনামূলক আলোচনা, যে সূত্রগুলো আছে সেগুলোর মধ্যে মোটামুটি আলোচনাগুলো আমরা করব। এমসিকিউ শিখবো, যেটা তোমরা চাইলে শিখতে পারো। এরপরে টোটাল লাস্টে গিয়ে সূত্রের সারসংক্ষেপগুলো শিখবো। ওকে, তাহলে প্রথম থেকে আমরা শুরু করতে পারি। কাজ, কাজ জিনিসটা কি? কাজ কি কোনো কিছু করাই কাজ না। পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কিছু করাকে কাজ বলে না। পদার্থবিজ্ঞান তার নিচের নিয়মে চলে। বল প্রয়োগের ফলে বস্তুর সরণ হলে বল ও সরণের গুণফলকে কাজ বলে। বল প্রয়োগের ফলে কোনো বস্তু যদি সরণ হয় তাহলে বল ও সরণের গুণফলকে কাজ বলে। স্পেসিফিক যে সংজ্ঞাটা সেটা একটু ভালো করে দেখো। একুরেট যে আমরা সংজ্ঞাটা শিখবো সেটা দেখো। কোনো বলের প্রভাবে আমি ঠেললাম না, দৌড়লাম না, ছুঁইলাম না, না ছুঁয়েও বল প্রয়োগ করা যায়, সেটা অবশ্যই বুঝতে হবে। কোনো বলের প্রভাবে, সেটা স্পর্শকর হোক আর স্পর্শ ছাড়া হোক, বস্তু বলের দিকে সরণ লাভ করলে বলের দিকে সরণের গুণফলকে ওই বল কর্তৃক সম্পাদিত কাজ বলে। বলের দিকে সরণের উপাংশের গুণফলকে, উপাংশ কি সেটা আমরা বুঝবো এখন। দেখো এখানে একটা সূত্র লেখা আছে, যেটা মনে হচ্ছে W is equal to FD cos theta। FD cos theta, W কি বললাম আমরা? FD cos theta। এটা আমরা দেখবো FD cos theta কিভাবে আসলো সূত্রটা, সেটা আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। সংজ্ঞাটা মাথায় রাখতে হবে। সংজ্ঞাটা যদি মাথায় রাখতে পারি, FD cos theta কিভাবে আসলো সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো। শর্ত, এই যে কাজ যে হবে, কাজ হওয়ার কিছু শর্ত আছে। শর্তগুলো কি? W কাজের একক জুল, বল একক নিউটন, সরণ মিটার, থিটা ও সরণের মধ্যবর্তী, থিটা হচ্ছে কি বল ও সরণের মধ্যবর্তী কোণ। এটি সূত্র সম্পর্কে এখানে বলা হলো। এরপর দেখো কাজ হওয়ার জন্য শর্ত। শুধু বল প্রয়োগ হলে কিন্তু কাজ হবে না। শুধু যে বল প্রয়োগ করলাম কিন্তু তাইলে কিন্তু কাজ হবে না। শর্ত হচ্ছে কি, বলের প্রভাবে বস্তুর অবস্থানের পরিবর্তন হইতে হবে। কি হইতে হবে? বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থানের পরিবর্তন হতে হবে। বল সরণ লম্ব হলে কাজ শূন্য হবে। বল ও সরণ কি হলে? একটা আরেকটার উপর লম্ব হলে তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তা কাজ শূন্য হবে। কিভাবে হবে এই সূত্র থেকে আমরা বের করতে পারবো। তাহলে দেখো কিভাবে আমাদের FD cos theta আসলো সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, কিভাবে FD cos theta আসলো। দেখো কোন একটা বস্তুকে, মনে করো একটা বক্স, এই বস্তুটার উপরে তুমি বল প্রয়োগ করলা, F বল প্রয়োগ করলা। এই বস্তুটার উপর তুমি F বল প্রয়োগ করলা। F বল প্রয়োগের ফলে এই যে এই বস্তুটার আমি F বল প্রয়োগ করলাম, বস্তুটার কোন দিকে প্রয়োগ করলাম? বস্তুটার ভূমি সমান্তরালে ছিল, ঠিক আছে?
বস্তুটার মধ্যে আমি বল প্রয়োগ করলাম কোন দিকে, সোজা এদিকে, এদিকে কিন্তু বল প্রয়োগটা করলাম আমি, এই যে সোজা এদিকে আমি বল প্রয়োগ করলাম। এখন একটু বাঁকা হলে ওকে, কোনো প্রবলেম, এদিকে বল প্রয়োগ করলাম, কিন্তু কোনো কারণে বলটা এদিকে না, বস্তুটা এদিকে না গিয়ে বস্তুটা উপরের দিকে, উপরে না, এই যে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে এদিকে চলে গেল, থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে এদিকে চলে গেল। এদিকে গিয়ে বস্তুটা কোথায় আসলো, এই বিন্দুতে আসলো। সাপোজ মনে করো কোথায় আসলো, এই বিন্দুতে আসলো। এখন বস্তুটা ছিল কোথায়, ধরলাম এই বিন্দুতে, তাহলে বস্তুটা সরণ হয়েছে কতটুকু, এস পরিমাণ, এই যে এস সরণ হয়েছে বস্তুটার, ঠিক না, এস সরণ হয়েছে। এখন আমরা বল প্রয়োগ করছি কোন দিকে, এইদিকে, কিন্তু বস্তুটা আসছে আসছে কোথায়, এখানে। সেই ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে কোনটা, যেদিকে বল প্রয়োগ করছি আমাদের সংজ্ঞাটা কি ছিল, বল প্রয়োগ বলের দিকে, কোন দিকে হইতে হবে, সরি, বলের দিকে হইতে হবে, কোন দিকে হইতে হবে, বলের দিকে। কি বললাম, যে বলের দিকে সরণের উপাংশের গুণফল, বলের দিকে হইতে হবে। তাহলে বলের দিকে কিভাবে, বল কোন দিকে প্রয়োগ করছিলাম, এইদিকে বল প্রয়োগ করছিলাম, এইখানে একটা থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মনে করো কি ডিগ্রি, থিটা ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে সেটা বলের দিকে কতটুকু সরণ হয়েছে। এই যে আমি যে দিকে বল প্রয়োগ করলাম এদিকে সে কতটুকু আছে, এদিকে এটাকে ধরে নিলাম আমি কি, ডি, এটাকে ধরে নিলাম কি, ডি ধরে নিলাম। তাহলে যদি ডি ধরে নিই তাহলে বলের দিকে কতটুকু সরণ হয়েছে সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য সূত্র কি, এটা এই যে থিটা তো এটা, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, আমরা জানি ত্রিকোণমিতির সূত্র থেকে, এটা ভূমি এটা অতিভুজ। তাহলে এটা ভূমি এটা অতিভুজ যদি হয়, আমরা এখান থেকে কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি ভূমি আর অতিভুজ জানার জন্য, cos থিটা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি পাই আমরা, ডি বাই এস, ডি বাই এস পাই। তাহলে এস এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডি ইকুয়াল টু, ডি ইকুয়াল টু এস cos থিটা। ও কেন আসছো তুমি, যাও যাও তুমি যাও, না তোমার ক্লাস নিচ্ছি না, যাও যাও। ডি ইকুয়াল টু কি, এস cos থিটা। তাহলে ডি ইকুয়াল টু যদি এস cos থিটা হয়, আমাদের ডি কিন্তু বলের দিকে সরণ হয়েছে, কোন দিকে, বলের দিকে সরণ হয়েছে কোনটা, ডি। তাহলে এইখানে এই যে মোবাইলের মধ্যে পড়াচ্ছি, তুমি যে দেখো, যাও যাও বাবু, যাও তুমি বাসায় যাও বাবা, বন্ধ করে যাও না বলছি না বাবা, যাও। তাহলে ডি ইকুয়াল টু কি, এস cos থিটা। এখন দেখো বলের দিকে সরণ কোনটা হয়েছে, ডি পরিমাণ না, তাহলে আমি বল প্রয়োগ করলাম ডি এর দিকে, বস্তুটা গেল কোন দিকে, এস এর দিকে। এই জন্য সূত্রটা হচ্ছে কি, ডি ইকুয়াল টু এস cos থিটা। অথবা আমরা যদি এটাকে ডি ধরে নিতাম, এটাকে ডি ধরে নিতাম, আর এটাকে কি ধরে নিতাম, এস ধরে নিতাম, সরণটা সোজা যে সরণটা, সেই ক্ষেত্রে আমাদের এস ইকুয়াল টু আসছে কি, ডি cos থিটা। উল্টা এস এর জায়গায় ডি, ডি এর জায়গায় এস চলে আসতো। সেক্ষেত্রে আমাদের সূত্রটা হয় কি, এফ ডি cos থিটা, এফ ডি cos থিটা, কারণ আমরা বের করছি কি, এখানে এস এর মান বের করছি, আমরা কি বের করছি, এস এর মান, এস ইকুয়াল টু ডি cos থিটা। তাহলে আমাদের সূত্রটা কি আসতেছে, সূত্রটা ছিল কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, বল ইন্টু সরণের গুণফল, সরণটা কি এস, তাহলে এস মানে কি, এফ ইন্টু ডি cos থিটা। বুঝতে পারছি সূত্রটা, আশা করি এই সূত্রটা বুঝতে পারলাম আমরা। নেক্সট, তাহলে বলে শর্তগুলো আমরা জানলাম, এরপর তাহলে কাজ জিনিসটা, কাজের সূত্রটা আমরা মোটামুটি বুঝে ফেললাম। এরপর কাজের একক, প্রকারভেদ ও বিশেষ ক্ষেত্র। কাজের এককটা কি, কাজের একক, এস এককে কাজের একক হচ্ছে জুল, কাজের একক কি, জুল, কাজের একক জুল। নিউটন মিটার, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এক জুল সমান হচ্ছে যে এক নিউটন ইন্টু এক মিটার সরণ, এক জুল সমান কি, এক নিউটন ইন্টু এক মিটার সরণ। দেখো জুল এটা নিউটন মিটারও হয়, কিন্তু মাথায় রাখতে হবে নিউটন মিটার, নিউটন মানে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার কিন্তু আবার। তাহলে এক জুল সমান করে এক নিউটন ইন্টু এক মিটার সরণ। কোণের প্রভাব, তারপর কি, কোণের প্রভাব, কোণটা যদি দেখো, এখানে আমরা সূত্রটা প্রমাণ করছিলাম, আচ্ছা কোণের প্রভাবটা আগে দেখি।
কোণ থিটা 0 ডিগ্রি হলে cos থিটা ইজ ইকুয়াল টু 1, w ইকুয়াল টু fd। একটু এখানে বুঝো, কোণটার কোণের মান কত হলে, যদি 0 ডিগ্রি হয় তাহলে cos 0 ডিগ্রি ইকুয়াল টু কত হবে 1, cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে w হবে যে কি সর্বোচ্চ, কারণ এটার মান cos থিটার মান কি, cos থিটার মান cos থিটা অলওয়েজ কি থাকে +1 থেকে বড় বা +1 থেকে +1 থেকে ছোট বা +1 এর সমান, -1 থেকে বড় বা -1 এর সমান। এখন দেখো সর্বনিম্ন হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে +1, তো +1 সর্বোচ্চ মানটা পেলেই তো আমাদের কি হবে, সর্বোচ্চ মান আমরা এখানে পাবো। cos থিটা মান সর্বোচ্চ পেলে কাজ সর্বোচ্চ পাবো। 60 ডিগ্রি হলে একটা হবে, হাফ হবে, এবং 90 ডিগ্রি হলে cos 90 ডিগ্রি হলে কত, কাজের পরিমাণ শূন্য হবে। অর্থাৎ বলের সাথে যদি সরণের কোণটা 90 ডিগ্রি হয় তাহলে কাজের পরিমাণ হবে কি শূন্য। এরপরে 90 ডিগ্রি থেকে যদি বড় হয় কোণটা তাহলে কাজটা হবে যে কি ঋণাত্মক। ধনাত্মক কাজ, কাজ কি কি হতে পারে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। ইতিমধ্যে আমরা এটা জেনেছি, ধনাত্মক কাজ হতে পারে, ঋণাত্মক কাজ হতে পারে, শূন্য কাজ হতে পারে। তাহলে w ইজ ইকুয়াল টু তখন কি হবে, 0 থেকে বড় ধনাত্মক কাজ হলে, আর ঋণাত্মক কাজ হলে w ইজ ইকুয়াল টু 0 থেকে ছোট। w ইকুয়াল টু যখন 0 তখন হচ্ছে ঋণাত্মক শূন্য কাজ। যেমন মাঠে বল ঠেলা, গাড়ি টানা, বক্স সরানো, ঘর্ষণ বল, ব্রেক করা, বায়ুর বাধা, এগুলো সবগুলো কি ঋণাত্মক কাজ। আর মাথায় বোঝা বহন করা, দেওয়ালটা ঠেলা, দেওয়াল ঠেলতে তুমি নাড়াতে পারবে, দেওয়ালটা দেওয়ালের জায়গায় থাকবে, সো দেওয়াল ঠেললে কোনো কাজ হবে না, বিকজ অফ দেওয়ালে কোনো সরণ হচ্ছে না। আর মাথায় মাথায় বোঝা নিয়ে যদি দাঁড়ায় থাকি তাহলে কি, এরপর আমরা চলে আসি ক্ষমতাতে। ক্ষমতা, ক্ষমতা পি ইকুয়াল টু কি, ক্ষমতা জিনিসটি কি, আগে কোন উৎস বা যন্ত্র একক সময় যে পরিমাণ কাজ করে বা শক্তিতে রূপান্তর করে, শক্তির রূপান্তর করে তাকে সেই যন্ত্রের বা সেই মানুষের বা সেই সিস্টেমের ক্ষমতা বলে। তাহলে ক্ষমতার সংজ্ঞাটা আমরা বুঝছি, ক্ষমতার সংজ্ঞাটা অবশ্যই মাথা রাখবা। সহজ করে বললে কাজ সম্পাদনের হারকে ক্ষমতা বলে। কাজ সম্পাদনের হার, প্রতি একক সময়ে কি পরিমাণ কাজ করতেছে সেটাই হচ্ছে ক্ষমতা। প্রতি একক সময় মানে মোট কাজ যদি ডাব্লিউ হয়, সেই কাজটা করতে যে পরিমাণ সময় লাগছে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি একক সময়ে আমাদের কি বের হবে, কাজ বের হবে। সে প্রতি একক সময়ে কাজ বের হবে, সেই একক সময়ে যে কাজ সেটাকে আমরা বলি পাওয়ার বা ক্ষমতা। পাওয়ার বা ক্ষমতা, ক্ষমতার একক ওয়াট, ক্ষমতার একক কি ওয়াট, কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, বলের মিনিট, এগুলো আমরা জানি। তো এককটা কি হবে ওয়াট, এককটা কি হবে ওয়াট। এটাকে আবার আরেকবার একক লেখা যায় জুল পার সেকেন্ড, বিকজ অফ জুল পার সেকেন্ড কিভাবে আসছে, কাজের একক কি, কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড আমরা লিখতে পারি। কাজের একক কি, ক্ষমতার একক কি লিখতে পারি, জুল পার সেকেন্ড আমরা লিখতে পারি। কিলোওয়াট, 1000 ওয়াটকে কিলোওয়াট বলে। মেগাওয়াট 10⁶ কে মেগাওয়াট বলে। তারপরে হার্স পাওয়ার 746, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 1 হর্স পাওয়ার বা 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত, 746 সামথিং বা 746 ওয়াট ধরলেও চলে। 746, এটা মাথায় রাখতে হবে, এমসিকিউর জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। বাস্তব উদাহরণের মধ্যে একটা ভালভে 60 ওয়াট থাকে, 100 ওয়াটের ভালভ থাকে, কম্পিউটার 300 ওয়াট থাকে, গাড়ির ইঞ্জিন থাকে 1000 কিলোওয়াট, বিদ্যুৎ কেন্দ্র মেগাওয়াট থাকে, এগুলো আমরা জানি ক্ষমতাটা। এরপরে শক্তির সম্পর্ক, ক্ষমতার সাথে শক্তির সম্পর্ক, ক্ষমতার সাথে কি সম্পর্ক, শক্তির সম্পর্ক। P ইকুয়াল টু E বাই T, P ইকুয়াল টু কি E বাই T বা E ইকুয়াল টু PT। দেখো শক্তি আর কাজ একই কথা, শক্তি আর কাজ একই কথা, শক্তির একক জুল, কাজের একক জুল। সো আমরা পি, ক্ষমতা ইকুয়াল টু কি, শক্তির প্রতি একক সময়ে কি পরিমাণ শক্তির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কি ক্ষমতা, বা প্রতি একক সময়ে কি পরিমাণ কাজ হচ্ছে সেটাই ক্ষমতা। তো ক্ষমতাকে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করতে পারি, শক্তি দ্বারা, কাজ দ্বারা। ওকে, এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা সামনেই দেখব, অপেক্ষা করো। ক্ষমতার গাণিতিক রূপ, ক্ষমতাকে আমরা গাণিতিকভাবে কিভাবে রূপ দিতে পারি সেটা সম্পর্কে আসি। সূত্র উৎপত্তি বা ডাইভারজেশন আসবে P ইকুয়াল টু W বাই T, আমরা মূল সূত্র বা মূল সংখ্যা থেকে এটা পাইছি কি P ইকুয়াল টু W বাই T। এখন W ইকুয়াল টু FD কিভাবে আসছে, W ইকুয়াল টু FD কিভাবে আসছে, দেখো FD কিভাবে আসলো সেটা আসি। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ধরে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ধরে আমরা কি পাইছি, কাজ, সর্বোচ্চ কাজ ধরে নিলাম, সর্বোচ্চ কাজ পাইছি। তাহলে W ইকুয়াল টু FD কিভাবে, এখানে তো T ছিল,
এখানে টি ছিল, আসি এটা আমরা কিভাবে আসছে দেখি। ডাব্লিউ ইকুয়াল টু কি? কাজ। কাজ ইকুয়াল টু কি? কাজ ইকুয়াল টু কি? এফ এস বা এফ ডি। ঠিক আছে, এফ ডি। টিটা এদিকে আসলে কি হবে? টিটা এফ ডি ইজ ইকুয়াল টু পি টি। পি টি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কিভাবে আসছে? ডাব্লিউ ইকুয়াল টু পি টি, ডাব্লিউ ইকুয়াল টু কি আসতেছে? পি টি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পি টি বা ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি। তাহলে পি টি মানে কি? ডাব্লিউ। এখানে আবার পি টি ইকুয়াল টু কি পাই আমরা? এই যে এইটা একটু ভুলে যাচ্ছে, দেখো টিটা দিকে পাঠাই দিলে ডাব্লিউ ইকুয়াল টু পাই কি? পি টি। তাহলে পি টি ইকুয়াল টু আবার এফ ডি, তার মানে আমি ডাব্লিউ ইকুয়াল টু পাচ্ছি কি? এফ ডি। এখন দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি, তাহলে এই যে এফ ডি বাই টি পাই না? পি ইকুয়াল টু কি পাই? এফ ডি বাই টি। এফ ডি বাই টি, এখন ডিটি বাই ভি ডিটি। এখন এফ ডি বাই টি, এফ ইন্টু ডি বাই টি। এখানে এই যে ডি বাই টি ইকুয়াল টু কিন্তু আবার ব্যাক, ডি বাই টি ইকুয়াল টু কি? ব্যাক। সো আমরা পি ইকুয়াল টু কি পাবো? ভালো করে বুঝো, ডি বাই টি ইকুয়াল টু কি? ব্যাক না? ডি। ডি মানে কি? এখানে ডি মানে সরণ। এস বাই টি ইকুয়াল টু আমরা কি পাই? ব্যাক পাই না? তাহলে এস বাই টি এর জায়গায় আমরা কি লিখে দিলাম? এই এফ ডি ডি বাই টি ইকুয়াল টু কি লিখে দিলাম? এই ডি বাই টি ইকুয়াল টু বি, আর আছে এখানে কি? এফ। তাহলে এফ ডি ইকুয়াল টু পি, তাহলে পি ইকুয়াল টু আমরা ফাইনালি পাই যে কি? এফ ইন্টু বি। সূত্রটা বুঝছো তো? না বুঝলে আরেকটু করে দেখাই তোমাদেরকে, দেখো এখানে একটু দেখাই। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু পিটি। ডাব্লিউ টু পিটি কোত্থেকে? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এজন্য ডাব্লিউ ইকুয়াল টু পিটি। বুঝতে পারছি? ডাব্লিউ ইকুয়াল টু কি? কাজ। কাজ ইকুয়াল টু কি? তাহলে পিটি ইকুয়াল টু আমরা পি, ডাব্লিউ ইকুয়াল টু কি? কাজ। কাজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, এফ ইন্টু ডি। তাহলে আবার পি ইকুয়াল টু আমরা যদি টিটার দিকে পক্ষান্তর করে দিই, এফ ডি বাই টি। তাহলে পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এফ ইন্টু ডি বাই টি। তাহলে কি? এফ ইন্টু ডি বাই টি। ডি মানে কি? এখানে ডি মানে সরণ, ডি মানে সরণ। তাহলে সরণ বাই সময় ইকুয়াল টু কি? সরণ বাই সময় ইকুয়াল টু কি? বল ব্যাগ। তাহলে পি ইকুয়াল টু এফ ইন্টু বি। ইকুয়াল টু কি? এফ ইন্টু বি। এখন তো আশা করি বুঝছি আমরা পি ইকুয়াল টু এফ ইন্টু বি। আশা করি এখানে আর কোনো প্রবলেম নাই এটাতে, বুঝতে পারছি? বাস্তব হিসাবে কিছু হিসাব আছে, এগুলো তোমরা দেখে নেবা, ঠিক আছে? বাস্তব কিছু হিসাব। এরপরে আসি এখানে যে কিসের হিসাব? বাল্ব হিসাব। 500 জুল কাজ 10 সেকেন্ডে করলে ক্ষমতা কত? 1 কিলোওয়াট। ক্ষমতার মোটর 3 ঘন্টা চললে শক্তি খরচ কতটুকু শক্তি খরচ হবে সেটা তোমরা হিসাব করে নিবা। এরপর আমরা শক্তি এনার্জিতে আসি। শক্তি বিভিন্ন রূপ আছে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোন বস্তু কাজ করে যে সামর্থ্য রাখে তাকে সেই বস্তু শক্তি বলে। কাজ ও শক্তি উভয়ের এককই জুল, কিন্তু কারণ কাজকে শক্তিতে রূপান্তর করা হয়, আর শক্তিকে রূপান্তর করাই কি? কাজ। শক্তিকে কি অন্য একটা শক্তিতে রূপান্তর করাই কি? কাজ, বা শক্তির পরিবর্তন করাও কাজ। এই যে শক্তিগুলো কি কি আছে? শক্তির মধ্যে যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তারপর আছে তাপ শক্তি, আলোক শক্তি, আদান প্রবাহের শক্তি আছে, মাধ্যমের কম্পন শক্তি, নিউক্লিয়ার শক্তি, বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি। এই সবগুলো কি আমাদের শক্তি। আলোক শক্তি মানে বিদ্যুৎ চৌম্বকীয়, পারমাণবিক শক্তি মানে নিউক্লিয়ার শক্তি, শব্দ শক্তির মধ্যে আছে কি? মাধ্যমের কম্পনের শক্তি, বিদ্যুৎ শক্তির মধ্যে আছে আদান প্রবাহের শক্তি। এগুলো সবগুলো কি? শক্তি। যান্ত্রিক শক্তির মধ্যে আমরা এইখানে স্পেসিফিকলি আমাদের এই চ্যাপ্টারে বেশি কাজে দিবে আমাদের এইটা, গতিশক্তি আর বিদ্যুৎ শক্তি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখো এটা। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি আর বিদ্যুৎ শক্তির সমষ্টি, আর গতিশক্তি আর বিদ্যুৎ শক্তি নিয়েই আমাদের বেশিরভাগ কাজ এখানে। নেক্সটে গতিশক্তি নিয়ে আমরা কি বলবো? গতিশক্তির সূত্র কি? গতিশক্তিকে কি দিয়ে প্রকাশ? কে ই মানে কি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। কে ইজ হাফ অফ এম ভি স্কয়ার, এটা সূত্র। দেখি সূত্র কোত্থেকে আসছে এটা আমাদের আপাতত জানার দরকার নেই, জাস্ট মাথায় রাখো, ক্যালকুলেট করো। এগুলোর জন্য আমি আলাদা টিউটোরিয়াল দেবো তোমাদের। সূত্রের প্রমাণ এখানে দিয়ে দিছে, জাস্ট তোমরা এটা দেখে নিবা। জাস্ট এটার জন্য আমি পরে বুঝাই দিব। এটা জাস্ট পরিচিতি ক্লাস, এটার মধ্যে আমি ক্লাসটা ডিভিশন বাড়াতে যাচ্ছি। তাহলে কোন গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে ক্ষমতা রাখে তাকে সেই বস্তুর গতিশক্তি বলে। গতির কারণে কাজ করার যে ক্ষমতা রাখে, তুমি একটা বল কি গতি
একটা গতি দিলা, গতির মধ্যে তার মধ্যে কি একটা শক্তি অর্জন হলো, সেই শক্তিটা কোনো একটা আরেকটা মনে করে একটা বস্তুকে ধাক্কা দিলা, সে গড়ায় গিয়ে আরেকটা বস্তুকে ফেলে দিল। তাহলে এই যে সে গড়ায় গিয়ে আরেকটা বস্তুকে ফেলে দিল, সেই যে ফেলে দিল, কোত্থেকে ফেলছে? তুমি ওর উপর বল প্রয়োগ করার কারণে ও গতিশীল হয়েছে, গতিশীল হওয়ার কারণে ওর মধ্যে একটা গতির শক্তি অর্জন হয়েছে, সেই শক্তি দিয়ে সে আরেকটা বস্তুকে ধাক্কা দিয়ে ফেলে দিছে বা ধাক্কা দিয়ে তার স্মরণ ঘটাইছে। সো এই স্মরণ ঘটানোর কারণে একটা কাজ হয়েছে। সো এই জন্য এটা সংজ্ঞাটা কি আসছে আমাদের, কোন গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য রাখে তাকে সেই বস্তুর গতিশক্তি বলে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটা দিও কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ অফ এমভি স্কয়ার, আমরা বুঝলাম। এটা বৈশিষ্ট্যগুলো কি? সর্বদা ধনাত্মক হয়। কেন ধনাত্মক হয় সর্বদা? ভি স্কয়ার, ভি স্কয়ার এর মান কি হবে না? ঋণাত্মক হবে না। যদি বি এর মান মাইনাস হয়, এটা স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। আর সর্বদা ধনাত্মক, এটা হচ্ছে 0 থেকে বড় বা 0 সমান, মাইনাস হতে পারবে না। ব্যাগ 2 গুণ বাড়লে এটা কয় গুণ? 4 গুণ বাড়ে। কেন ব্যাগ 2 গুণ বাড়লে 4 গুণ বাড়ে? কারণ ব্যাগের উপর একটা স্কয়ার অলরেডি দেওয়া আছে। তো 3 গুণ বাড়লে 9 গুণ বাড়বে, 4 গুণ বাড়লে 16 গুণ বাড়বে। এটা কোনো বিষয় না, এটা তোমরা বুঝবা। ভর 2 গুণ বাড়লে 2 গুণই বাড়ে, ভরের উপর ভর যত গুণ বাড়বে তত গুণ বাড়বে। একক হচ্ছে জুল, আমরা জানি। কাজ শক্তি উপপাদ্য, কোনো বস্তুর উপর মোট কাজ সমান বস্তুর গতিশক্তির পরিবর্তন। কাজ শক্তি উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, কোন বস্তুর যে কাজ, মোট কাজ, নিট কাজ, সেটা সমান হচ্ছে যে কি? কোন বস্তুর উপর মোট কাজটা হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন মানে কি? কোন একটা বস্তুর মধ্যে আগে একটা গতিশক্তি ছিল, পরে আরেকটা তার বল প্রয়োগ করার কারণে আরেকটা গতিশক্তি হয়েছে। বুঝি নেই, আবার বলি। কোন একটা বস্তুর আগে একটা গতিশক্তি ছিল, একটা বস্তু, তাকে আমি ধাক্কা দিচ্ছি, ঠিক আছে? এই ধাক্কা দেওয়ার কারণে বস্তুটা এখানে আসছে। তার একটা আদিবেগ ছিল, তার ভর ছিল, আদিবেগ ছিল, ভর ছিল, তার একটা গতিশক্তি ছিল, ই কে কাইনেটিক এনার্জি, গতিশক্তি ছিল। তারপরে তার একটা বল প্রয়োগ করার ফলে তার একটা গতিশক্তি হয়েছে এম বি স্কয়ার, এটাও কাইনেটিক এনার্জি, এটাও এম ইউ স্কয়ার। এই যে গতিশক্তির যে পরিবর্তন হয়েছে, পার্থক্য হয়েছে, সেটাই হচ্ছে আমাদের কাজ। সেটা নিয়ে একটা তোমাদের কি স্কিল আছে, যে প্রমাণ করে যে কাজ করার সামর্থ্যই গতিশক্তির পরিবর্তনই কাজ, গতিশক্তির পরিবর্তনই কাজ। এটা আমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এটা আমি সলভ করে দেবো তোমাদের। এবারে বিয়োগ শক্তি, পটেনশিয়াল এনার্জি। বিয়োগ শক্তিটাও মোস্ট ইম্পর্টেন্ট। বিয়োগ শক্তি দিয়ে তোমাদের ম্যাথ থাকবেই থাকবে পরীক্ষাতে। পরীক্ষাতে বিয়োগ শক্তি দিয়ে ম্যাথ থাকবেই থাকবে। বিয়োগ শক্তিটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সাথে মিক্স করে, বিয়োগ শক্তি গতিশক্তি মিক্স করে তোমাদের প্রশ্ন দিবে। ওকে, আসি। অবস্থান বা অবস্থার কারণে সঞ্চিত শক্তি। কোন একটা বস্তুর অবস্থান বা অবস্থার কারণে সঞ্চিত শক্তি। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি কি? কোন একটা স্প্রিং এর উপর বল প্রয়োগ করলে সেটার মধ্যে সঞ্চিত শক্তি, সেটাকে চেপে কি করলাম? আমি সংকুচিত করলাম, তো এটা প্রসারিত হতে চাইবে। অথবা এটাকে টেনে লম্বা করলাম, আমি এটা কি করতে চাইবে? আবার আগের জায়গায় ফিরে আসতে চাইবে। অথবা আমি একটা বস্তুকে, এটা আমার হাতে ছিল, এটাকে আমি উপরে তুললাম, অথবা এটা নিচে ছিল, নিচ থেকে উপরে তুললাম। এই যে উপরে তুললাম, তোলার কারণে এটার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে। কি শক্তিটা? নিচে পড়ার একটা শক্তি সঞ্চিত হয়েছে, নিচে পড়ার জন্য। এটাই তার কি? পটেনশিয়াল এনার্জি। অথবা কোন একটা রাবারকে কি করলে? টেনে লম্বা করলে। যেমন মেয়েদের মাথায় চুলের ব্যান্ড দিই, সেই ব্যান্ড গুলা বা রাবার গুলা দিয়ে সেটা টেনে যখন আমরা লম্বা করব, সেটা আবার আগের জায়গায় ফিরে আসার যে শক্তি থাকে, সেটা হচ্ছে কি? পটেনশিয়াল এনার্জি। ওকে, পটেনশিয়াল এনার্জির সূত্রটা কি? পিই ইজ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কয়ার, অথবা এটা যদি উপরে নিচে রাখি আমরা mgh। এটা যদি স্প্রিং এর বেলা হয় হাফ অফ কে এক্স স্কয়ার, আর যদি কিসের বেলায় হয়? উপরে নিচে, এই যে বস্তুটাকে উপরে তুললাম, এটার মধ্যে যে সঞ্চিত শক্তি, সেটা হচ্ছে mgh। আই মিন এম হচ্ছে এই বস্তুটার ভর, এবং জি হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ, আর এইচটা হচ্ছে যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় তুললাম, তিনটার গুণফলই হচ্ছে কি আমাদের বিয়োগ শক্তি। বিয়োগ শক্তি স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। শক্তি মূলত কি রাশি? স্কেলার রাশি। বিয়োগ শক্তি স্কেলার রাশি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। কেমনে ঋণাত্মক হতে পারে? এটা বিয়োগ শক্তিটা ঋণাত্মক হতে পারে কিভাবে? পটেনশিয়াল এনার্জি ঋণাত্মক হয়, এটা যদি বিপরীত দিকে কাজ করে, উল্টা দিকে যখন কাজ করবে। যেমন এই যে এটাও কিন্তু কি স্থিতিস্থাপক বিয়োগ শক্তি না? এই যে স্থিতিস্থাপক বিয়োগ শক্তির কারণে কোন একটা বস্তুকে আমি সংকুচিত করলাম, সে উল্টা দিকে কাজ করছে, বিপরীত কাজ।
বিপরীত কাজ, এই যে বিপরীত কাজ মানেই তো শক্তি। সো এই যে কাজ যেহেতু ঋণাত্মক হতে পারে, শক্তি ঋণাত্মক হতে পারে। উদাহরণ স্প্রিং, রাবার ব্যান্ড, তীর ধনুক ইত্যাদি। একক জুল আমরা জানি। এরপরে শক্তির রূপান্তর ও সংরক্ষণ। শক্তির রূপান্তর ও সংরক্ষণ মোস্ট ইম্পর্টেন্ট। এটা এই যে চারটা একটু ভালো করে দেখো। শক্তির রূপান্তর কি হয়? বিদ্যুৎ শক্তি করতে কিসে রূপান্তর হয়? আলোক শক্তিতে। আলোক শক্তিতে যখন আমরা আলোক শক্তির রূপান্তর করতে চাই বিদ্যুৎ শক্তিকে, তখন সম্পূর্ণ আলোক শক্তি আমরা পাই না। বেশিরভাগ শক্তি কোথায় চলে যায়? তাপ শক্তি হিসেবে নষ্ট হয়ে যায়। কিন্তু বেশিরভাগ শক্তি তাপ শক্তি হিসেবে নষ্ট হয়। এনার্জি বাল্বগুলোতে কম হয়, নর্মাল বাল্বগুলোতে 95% কি তাপ শক্তি হিসেবে চলে যায়। ওকে, রাসায়নিক শক্তি হচ্ছে তাপ শক্তি হিসেবে আবার ট্রান্সফার হয়। রাসায়নিক শক্তিকে আমরা তাপ শক্তি হিসেবে ট্রান্সফার করতে পারি। তেলকে আমরা পেট্রোল জ্বালিয়ে গাড়ি চালাই, ঠিক না? বা পেট্রোল কেরোসিন জ্বালিয়ে বাতি চালাই, সেটা রাসায়নিক শক্তির মাধ্যমে কি তাপ শক্তি উৎপন্ন করে। আর তাপ শক্তি থেকে তখন যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। যান্ত্রিক শক্তি থেকে আবার সেম উল্টা দিক থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি, যেমন জেনারেটরের মাধ্যমে। বিয়োগ শক্তির মাধ্যম থেকে আবার গতিশক্তি উৎপন্ন হয়, যেমন আমি কোনো একটা বস্তুকে উপরে তুললাম, একে ছেড়ে দিলে এটা গতিশক্তি অর্জন করবে। সৌরশক্তি থেকে আবার আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি। শব্দ শক্তি থেকেও বৈদ্যুতিক শক্তি রূপান্তর হয়। যে আমি যে কথা বললাম, আমি যে কথা বলতেছি একটা মাইক্রোফোনের মাধ্যমে, এটা কি বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে গিয়ে শব্দটা রূপান্তর হচ্ছে বা ওখানে স্টোরেজ হচ্ছে। টোটাল, এই যে টোটাল বা টোটাল শক্তির সমান কে ই প্লাস পিই। কে ই প্লাস পিই সমান সব সময় ধ্রুব থাকবে, সব সময় ধ্রুব থাকবে। অর্থাৎ পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির যোগফল অলওয়েজ সেম থাকবে যে কোনো বিন্দুতে, এটা কমবে না। এই যে প্রমাণ করে যে শক্তি, এটা একটা শক্তির রূপ কিন্তু সংরক্ষণশীলতার নীতি, কিন্তু এটা একটা শক্তি সংরক্ষণশীলতার নীতি। অর্থাৎ কোন একটা বস্তুকে আমি উপরে তুললাম, এটাকে ছেড়ে দিলাম, এটার মধ্যে দুটো শক্তি তখন বিরাজমান থাকে, একটা হচ্ছে গতিশক্তি, একটা বিয়োগ শক্তি। গতিশক্তিটা বাড়তে থাকে, বিয়োগ শক্তিটা কমতে থাকে, ওই অনুপাতে কমতে থাকে, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি আর বিয়োগ শক্তির সমষ্টিটা সেম থাকবে, ধ্রুব থাকবে। সেটাই বলা হয়েছে। আর সেটা তুমি প্রমাণ করতে জানলে তুমি প্রত্যেকটা ম্যাথ পারবে এই টাইপের। যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র, এই যে বললাম যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র কিভাবে আসে দেখি। দেখো এখানে ke1 প্লাস pe1 ইজ ইকুয়াল টু ke2 প্লাস pe2, অর্থাৎ এই দুইটার যোগফল সমান। আবার এই দুইটার কি গতিশক্তি, এই যে হাফ এম v1 স্কোয়ার প্লাস mg h1, আবার হাফ এম v2 স্কোয়ার প্লাস mg h2, দুইটাই কি সমান। আমরা শক্তিটাকে ব্যাগে নিয়ে যেতে পারি। এরপর দোলকের উদাহরণ দিয়েও কিন্তু আমরা শক্তি সংরক্ষণশীলতা এখানে নিতে পারি। উপরে উঠতে থাকলে দেখো বস্তুটা এতে আছে, এ থেকে এদিকে গেলেই সর্বোচ্চ গতি লাভ করে, এখানে সর্বোচ্চ গতি লাভ করে নিচে। আর সর্বনিম্ন কি লাভ করে? বিয়োগ শক্তি। এখানে সর্বনিম্ন, বিয়োগ শক্তি থাকে কি সর্বনিম্ন, আর গতিশক্তি থাকে সর্বোচ্চ। এখানে আবার আস্তে আস্তে কি গতিশক্তি কমতে থাকে, বিয়োগ শক্তি এখানে এসে 0, আর বিয়োগ শক্তি সর্বোচ্চ। অর্থাৎ পি ম্যাক্সিমাম, পি দিব না আমরা, এটাকে বি দিই, বি দিয়ে লিখে, বি দিয়েও একটু ঝামেলা হয়ে যাবে গা। কে পি পটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম উপরে থাকলে, ম্যাক্সিমাম। আর কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি হবে তো কত? মিনিমাম। বুঝতে পারছি? এই যে এখানে লিখে দেয় এ ও সি বিন্দুতে সর্বোচ্চ হচ্ছে কি কে ই, হচ্ছে সর্বোচ্চ পি সর্বোচ্চ, কে ই 0। এরপর কে ই সর্বোচ্চ কোন বিন্দুতে? বি তে। অর্থাৎ বি বিন্দু নিচে আসলে কাইনেটিক এনার্জি সর্বোচ্চ আর পটেনশিয়াল এনার্জি 0। এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে, এই যে পরন্ত বস্তুর ক্ষেত্রে একদম সর্বোচ্চ উচ্চতায় কি হবে? E ইকুয়াল টু mgh, E ইকুয়াল টু কি হবে? mgh। কেন? এখানে কে ই থাকে 0, পি থাকে সর্বোচ্চ মাঝে, এবং ভূমিতে আসলে পি সমান হচ্ছে 0, কে ই হচ্ছে যে সর্বোচ্চ। তাহলে টোটাল যোগ করলে আমরা সর্বোচ্চটা পাবো। আশা করি সূত্রগুলো বুঝছো তোমরা। সূত্রগুলো একটু নোট করে নিতে হবে। কর্মদক্ষতা বা কার্য দক্ষতা, কর্মদক্ষতা মোস্ট ইম্পর্টেন্ট। এটা কর্মদক্ষতা। দেখো কোন যন্ত্রে প্রদত্ত শক্তির সাপেক্ষে প্রাপ্ত উপকারী কাজের অনুপাতের কে কর্মদক্ষতা বা কার্যদক্ষতা বলে।
বুঝি নেই। আবার দেখো, কোন যন্ত্রে প্রদত্ত শক্তির সাপেক্ষে আমরা যে পরিমাণ শক্তি ইনপুট দিলাম তার সাপেক্ষে প্রাপ্ত উপকারী কাজের অনুপাতকে কি বলে? কার্য দক্ষতা বা কর্মদক্ষতা। আই মিন কর্মদক্ষতাকে এখানে লেখা হয় এটা দিয়ে, এফিসিয়েন্সি, ইংলিশে বলে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু আমি কি পরিমাণ ইনপুট দিলাম, কি পরিমাণ শক্তি দিলাম সেটা ই ইনপুট, কি পরিমাণ শক্তি আমরা পেলাম ই আউটপুট। তাহলে ইটি হচ্ছে যে এটার অনুপাতই হচ্ছে কি? কর্মদক্ষতা। আর শতকরা দিয়ে আমরা হিসাব করতে চাইলে এটা 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা পার্সেন্টেজে চলে আসবে। কি পরিমাণ আমরা কর্মদক্ষতা হলো সেটা পেয়ে যাব। তাহলে ইকুয়াল টু কি হবে? ইটা ইকুয়াল টু ই নট বাই ই আউটপুট বাই ই ইনপুট ইন্টু 100%, এটার অনুপাত। এটা হচ্ছে তো কি এটা কিন্তু উপকারী কাজ বা মোট শক্তি ইন্টু 100%। উপকারী কাজ মানে কি? যে কাজটা আমরা পাইছি, আমাদের কাজে আসছে, সেটা হচ্ছে উপকারী কাজ বা পি আউটপুট বলতে পারি আমরা। তাহলে এই যে পি আউটপুট ভাগ পি ইনপুট ইন্টু 100%, এটা হচ্ছে সূত্র। কারণ শক্তির প্রবাহ চিত্রের মধ্যে ঘটনাটা আসলে কি ঘটে মাথায় রাখতে হবে। কোন শক্তি সম্পূর্ণ শক্তিতে আমরা রূপান্তর করতে পারি না। যত শক্তি আমরা প্রদত্ত করি পুরো শক্তিটা আমরা পাই না কিন্তু। তাহলে ঘটনাটা কি ঘটে? মোট যে শক্তিটা আমরা দিই কোন যন্ত্রের উপরে, তখন কিছু শক্তি কি হয়ে যায়? তাপ শক্তি আর আলোক শক্তি বা তাপ শক্তি বা বিভিন্নভাবে অপচয় হয়ে যায়, তাপ বা অপচয় হয়ে যায়। তারপরে আমরা কিছু শক্তি পাই। এক্ষেত্রে অনেক সময় ম্যাক্সিমাম আমাদের তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়ে যায়, অল্প শক্তি পাই, অনেক সময় ম্যাক্সিমামটা আমরা পাই, কিছুটা নষ্ট হয়। একটা চার্ট এখানে আছে দেখো, এলইডি ভালভের মধ্যে 90% শক্তি আমরা ব্যবহার করতে পারি। সাধারণ ভালভে যেটা হয় যে 5%, এটা কি 5% ব্যবহার করতে, বাকিটা কি নষ্ট হয়ে যায়। সোলার প্যানেলে 15 থেকে 20%। আমাদের অবস্থাও খুব খারাপ, আমাদের মানব দেহে মাত্র 25% আমরা কি কাজ করতে পারি, আর 75% আমাদের শক্তি অপচয় হয়ে যায়। পেট্রোল ইঞ্জিন কত? 25 থেকে 30%। বৈদ্যুতিক মোটর 85 থেকে 95% বৈদ্যুতিক মোটরে, বাকি 5 থেকে 15% শক্তি অপচয় হয়। মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো জানতে হবে তোমাদের। কোন যন্ত্রে 100% হয় না, কর্মদক্ষতা কি হয় না? 100% হয় না। এরপরে কাজ, ক্ষমতা ও শক্তির তুলনামূলক রাশিগুলো একটি তুলনামূলক চার্ট আছে, এই চার্টটা তোমরা দেখবা। বল ইন্টু সরণ, কাজ করার হার, তারপর এটা কাজ করার সামর্থ্য। এই সূত্র এফডি কস থিটা, ডাব্লিউ বাই টি বা এফবি লিখতে পারি আমরা, ই ইকুয়াল টু ডাব্লিউ সমতুল্য। একক হচ্ছে জুল, এটার একক ওয়াট, এটার একক জুল। স্কেলার তিনটা স্কেলার রাশি। এই যে মাত্রাটা আসছে যে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স। তোমাদের মাত্রার জন্য আমি আলাদা একটা ক্লাস দেব, যে মাত্রা তোমাদের কোনো মুখস্থ করতে হবে না, যে কিভাবে তোমরা ম্যাজিক দিয়ে মাত্রা বের করবা সেটা। এম এল টি ইনভার্স 2, এটাও এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আচ্ছা, এম এল স্কোয়ার টি ইনভার্স 3 কেন? ক্ষমতার নিচে কিন্তু একটা কি ছিল? ডাব্লিউ বাই টি। দেখো ডাব্লিউ টা যদি শিখি আমরা, তাহলে ডাব্লিউ টার আরেকটা টি গিয়ে উপরে মাইনাস হয়ে যাবে, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। বুঝতে পারছি? উদাহরণ ভার তোলা, ইঞ্জিনের ক্ষমতা, খাদ্য শক্তি ইত্যাদি। মানের পরিসীমা মোস্ট ইম্পর্টেন্ট। এটা কি হতে পারে? ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে। আর ক্ষমতা অলওয়েজ ধনাত্মক। আর রূপ ভেদে এটা ভিন্ন শক্তির। গাণিতিক সমস্যা আছে কিছু, এগুলো দেখবা, দেখে তোমরা নিজেরা একটু সলভ করবা। তারপর হচ্ছে কিছু এমসিকিউ আছে, সেগুলো দেখবা। যেমন কোন বস্তুর ব্যাগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ, এটা আমরা করছিলাম। তারপর কাজের এসআই একক কি? জুল। একটি পেন্ডুলাম সর্বোচ্চ উচ্চতায় কোন গতিশক্তি সর্বোচ্চ? বি বিভব শক্তি। আচ্ছা, এটা চিত্র থাকলে আমরা বুঝবো। 1 হর্স পাওয়ার সমান কত? মোস্ট ইম্পর্টেন্ট 746 ওয়াট। 746 ওয়াট বা এক অশ্ব শক্তি বলা হয় এটাকে। কি বলা হয়? এক অশ্ব শক্তি বলা হয়, এটা মাথায় রাখবা তোমরা। সারসংক্ষেপ, এইটা একটু তোমাদের স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করতে হবে, সূত্রগুলা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা। ক্রমান্বয়ে আমরা অন্য চ্যাপ্টার গুলো দিচ্ছি এবং এই চ্যাপ্টারের উপর অন্যান্য ভিডিও গুলো আসবে তোমাদের
কাজ সম্পর্কে আলাদা ভিডিও, পরন্ত বস্তু সম্পর্কে আলাদা ভিডিও, ক্ষমতা সম্পর্কে আলাদা ভিডিও, প্রত্যেকটা ডিটেলসে আলোচনা আসবে। ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।